হ্যালো সুপারহিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এক্সম্যান 97 সিরিজের এন্ডিং ও পোস্ট ক্রেডিট সিনের এক্সপ্লেন নিয়ে। যদিও ক্যামিওগুলো আমি এই ভিডিওতে অ্যাড করে নিতাম, কিন্তু এই সিরিজে যা ক্যামিও আছে সেগুলোতে একটি সেপারেট ভিডিও চলে আসবে, আর তাই আমি এরপর একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি শুধুমাত্র এই সিরিজে দেখানো ক্যামিও ও রেফারেন্সের ব্যাপারে কথা বলবো। আর এই পুরো সিরিজের এক্সপ্লেনও চ্যানেলে আছে, সেটা চাইলে দেখে নেবেন। আর এদিকে চলুন শুরু করে আজকের এই ভিডিওটি, যেখানে আমরা সিরিজের এন্ডিং ও পোস্ট ক্রেডিট সিনের ব্যাপারে কথা বলবো আর তার ভবিষ্যৎ কি হতে পারে সেটার ব্যাপারে। এক্সম্যান 97 যেমনভাবে শুরু হয়েছিল, শেষ হতে হতে দর্শকদের মন জয় করে নেয় এই সিরিজ। যারা এই সিরিজের উপর মাত্র 1% ভরসা রেখেছিল তারা অনেক বেশি হ্যাপি হয়ে যায় এই সিরিজ থেকে। আর এমনটা মার্বেলের প্রত্যেক মুভি ও সিরিজের সাথেই হবে যদি আমরা এক্সপেকটেশন না রাখি তাহলেই, কারণ এন্ড গেমের পর আমাদের এক্সপেকটেশন লেভেল অনেক হাই হয়ে গেছে। সে যাই হোক, সেদিকে যাব না। এক্সম্যান 97 এর শেষে আমরা দেখি ব্যাস্টিয়নের অপারেশন জিরো টলারেন্স যে প্ল্যান ছিল সেটা থেকে এক্সম্যানরা পৃথিবীকে বাঁচিয়ে নেয়, মানে তার সাথে পুরো এক্সম্যান লড়াই করলেও শেষ কাজ ম্যাগনিটোই করে। কিন্তু এতে এক্সম্যানরা অদৃশ্য হয়ে যায় আর তাদের মৃত বলে মনে করা হয়। কিন্তু এই যে পৃথিবীকে বাঁচালো, ফলে নতুন যুদ্ধের সূচনা হয়ে গেল সুদূর অতীত ভবিষ্যতে। এবার এখানে কনফিউজ অনেকে হয়ে যায় যে আমরা তো মার্বেল ইউনিভার্সে এন্ড গেম ও লোকি দেখার পর জেনেছি অতীতে কিছু পরিবর্তন করলে ব্রাঞ্চ টাইমলাইন সৃষ্টি হয়, তাহলে এক্সম্যান 97 কেবল অতীত পরিবর্তন করতে আসছে আর ভবিষ্যতের ব্যাপারে বলছে সেটা বদলাবে কেন? তো এর উত্তর হতে পারে কেবল কখনো নিজের সেই সেম টাইমলাইনে ফিরে যাচ্ছে না, অতীত চেঞ্জ করাতে এক আলাদা টাইমলাইন সৃষ্টি হচ্ছে, আর সে যেই টাইমলাইন থেকে ফিরে আসছে সেটা 12টা বেজে গেছে বলে সে অতীতে এসেছে। সাথে সাথে আমরা এই সিরিজে বিস্টের কাছে শুনেছি অ্যাবসুলেট পয়েন্টের ব্যাপারে, যেটা বিস্ট কামাতাজের সর্সারারদের কাছ থেকে জেনেছে। আর এখানে আমরা ব্রাঞ্চ টাইমলাইনের ফটো দেখি। এবার কেবল নিজের সময়ের অবস্থা খারাপ দেখে টাইম ট্রাভেল করে, যাতে এই বর্তমানের এক্সম্যানদের ভবিষ্যৎ তেমন না হয়। এর থেকে বেশি গভীরে যাব না, নইলে ঘন্টার ভিডিও হয়ে যাবে এটা। এছাড়াও আরো অনেক জিনিস আছে এই ভিডিওতে জানার। এবার এই টাইমলাইন ও টাইম ট্রাভেল ছাড়াও সিজন 1 এমনভাবে শেষ করে যে আমরা ভাবতে থাকি তাহলে সিজন 2 যাচ্ছে কোন ডিরেকশনে। তো নেভার ফিয়ার বং লাভ কমিক্স হিয়ার সিরিজের ক্লাইম্যাক্সে আমরা দেখি প্রফেসর জেভিয়ার ম্যাগনেটোর মাইন্ডকে হাইজ্যাক করে আর তার করা ইলেকট্রোম্যাগনেটিক অ্যাটাকে রিভার্স করে। আর এদিকে ব্যাস্টিয়ন ম্যাগনেটোর বানানো অ্যাস্ট্রয়েড এম, মানে সেই বিশাল সুকোবিয়ার মতন একটা আইল্যান্ডকে শহরের মধ্যে ফেলে পৃথিবীর পুরো মানবজাতিকে শেষ করতে চেয়েছিল, যেটা অবশ্যই আমাদের 2015 অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের কথা মনে পড়ায়। সেখানেও সুকোবিয়া এত উঁচুতে চলে গেছিল যে নিচে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। সেম এখানে সুকোবিয়ার বদলে অ্যাস্ট্রয়েড এম, আর এখানে এদের প্ল্যান সেটাকে আকাশে ধ্বংস করে দেওয়া যাতে এত বড় আইল্যান্ডটি নিচে না পড়ে। শেষ পর্যন্ত যেহেতু অ্যাস্ট্রয়েড এম এর কোর ড্যামেজ হয়ে যায়, ফলে একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। সাথে সাথে এদিকে ব্যাস্টিয়নও নিজেকে ডিস্ট্রয় করে ফেলে, কারণ সে এক্সম্যানদের সাথে আসতে রাজি নয়। ম্যাগনেটো পুরো অ্যাস্ট্রয়েড এমকে আকাশে আটকে নেয়, নিচে পড়তে দেয় না, আর সেটি আকাশে ব্লাস্ট হয়। ফলে সেখানের এক্সম্যানরা অদৃশ্য হয়ে যায়। এই ব্লাস্টে হয়তো তারা মারা গেছে এমনই পৃথিবীবাসীরা ভাবতে শুরু করে। এবার সিজন 2 এর শুরু এমন হবে যে এক্সম্যানরা মানুষদের বাঁচাতে নিজেদের স্যাক্রিফাইস করেছে, ফলে যারা তাদের ঘৃণা করত বা ভয় পেত, এই দুই প্রকৃতির মানুষের মনে একটু হলেও এক্সম্যানদের জন্য সম্মান তৈরি হবে। সে যাই হোক, কিন্তু বর্তমানে পৃথিবীতে এক্সম্যানের তেমন কেউ মেম্বার নেই। যে চার্লস জেভিয়ারের স্বপ্ন যে মিউট্যান্ট ও মানুষরা একসাথে বসবাস করবে, এটা এগিয়ে নিয়ে যেতে পারে। আর এদিকে বিশপও ফিরে আসে আর সে ফোর্সকে এক্সম্যানদের ব্যাপারে বলে যে তাদেরকে খুঁজতে যেতে হবে। যদিও ফোর্স তাদের লিস্ট রেখেছিল যে হয়তো তারা মারা গেছে। সেখানে আমরা স্কারলেট উইচের ফটো দেখি, যেটা আমি ক্যামিওর ভিডিওতে কথা বলবো। এরপর আমরা জানতে পারি যে সেই ব্লাস্টে ম্যাগনেটো এক্সম্যানরা মারা যায়নি, বদলে তারা সময়ের মধ্যে হারিয়ে গেছে। সাইক্লোপ ও জিন বাদে বাকিরা 5000 বছর অতীতে, মানে প্রাচীন মিশরে পৌঁছে গেছে, যেই সময়কালটা হচ্ছে 3000 বিসি। আর সাইক্লোপ ও জিন পৌঁছায় 2000 বছর ভবিষ্যতে, মানে 3960 এডিতে। এবার এখানে প্রশ্ন, এক্সম্যানরা টাইম ট্রাভেল কি করে করলো? এর কারণ অনেক রকমই হতে পারে। এখন যেহেতু ওয়াচার আছে আর তাকে আমরা এপিসোড 5-এ দেখেছি, তাই হতে পারে সে করিয়েছে যাতে পরবর্তী বিপদের জন্য এক্সম্যানরা তৈরি থাকতে পারে। কিন্তু এটা হওয়ার চান্স একদমই না এর বরাবর। তাহলে আসল কারণ কি? আসল কারণ হচ্ছে ব্যাস্টিয়ন, যে নিজেকে আপগ্রেড করার পর অ্যাস্ট্রয়েড এম এ আসার আগে কেবলের হাত ছাড়িয়ে নেয় আর সেটা নিজের সাথে মার্জ করে নেয়। এবার কেবলের হাতে সেই টাইম ট্রাভেল ওয়াচ বা ডিভাইসটি ছিল, আর এরপর অ্যাস্ট্রয়েড এম এর কোর ধ্বংসের পর তার এনার্জি ব্যাস্টিয়নকে ধরে নেয়। আর তার কাছে যেহেতু কেবলে সে হাত ছিল, সে হাতের মধ্যে টাইম ট্রাভেল টেক ছিল, তো এই এনার্জি ফ্লোতে যে ব্ল্যাক হোল সৃষ্টি হয় সেটাতে প্রথমে ব্যাস্টিয়ন চলে গেলেও পরে সে ব্ল্যাক হোল এক্সম্যানদেরও টেনে নেয়। আর এটাই প্লট পয়েন্ট হতে পারে, যেহেতু কেবলের কাছে এখন তার হাত নেই, সে আর নিজের সময় ফিরতে পারছে না, আর তাই সে বর্তমানে আটকে থেকে যায়। আর একটু হলেও সে এক্সম্যানদের শূন্যতা পূরণ করবে বর্তমানে, বা হতে পারে বিশপ অফ ফোর্জের সাথে মিলে সেও এক্সম্যানদের খুঁজতে বেরিয়ে পড়বে। এ তো গেল বর্তমানের কাহিনী। এবার সেদিকে নজর দিয়ে দিই যেদিকে এক্সম্যানরা গিয়ে পড়েছে। ম্যাগনেটো সহ কিছু এক্সম্যান যেমন রোগ, নাইটক্লর, বিস্ট ও চার্লস গিয়ে পড়েছে 3000 বিসিতে।
তাও ইজিপ্টে, যেখানে তারা কিছু শত্রু সৈন্যদলদের মারে আর সেখানের এক ওয়ারিয়ারকে বাঁচায় বা তার সাহায্য করে। আর তারা জানতে পারে এর নাম হচ্ছে এন সাবানুর। এবার এন সাবানুরকে সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না, কমিক্সের জ্ঞান না থাকলেও আপনারা যারা এক্সম্যান অ্যাপোক্লিপস মুভি দেখেছেন তাদের অবশ্যই এই নাম জানা। এন সাবানুর হচ্ছে অ্যাপোক্লিপস, আর তাকে অ্যাজ ভিলেন আমরা এক্সম্যান অ্যানিমেটেড সিরিজে দেখেছিলাম, মানে এই এক্সম্যান 97 এর সিরিজ আসার আগে 1992 যে এক্সম্যান সিরিজ ছিল সেখানে, কিন্তু সেখানে সে অ্যাপোক্লিপস হিসেবেই সামনে এসেছিল। আর এখানে তার ইয়াং ভার্সন দেখানো হচ্ছে, তার নাম এন সাবানুর, তাই এক্সম্যানরা তাকে চিনতে পারেনি। আর এভাবেই তার অরিজিন আমাদের সামনে রাখবে স্টুডিও, যদিও বদলে ফেলবে আমি শিওর। এবার অ্যাপোক্লিপসের কমিক্স অরিজিনে আমরা এন সাবানুরকে ফেরো রামাটাটের সাথে যুদ্ধ করতে দেখি। এই রামাটাট হচ্ছে ক্যাং, যে ভবিষ্যতের অ্যাডভান্স টেকনোলজি এনে এখানে রাজত্ব করত। তাকে হারিয়ে তাকে অতীত থেকে তাড়িয়ে তার টেক দিয়ে এন সাবানুর রাজত্ব শুরু করে, যে ছিল প্রথম মিউট্যান্ট, আর সে হয়ে ওঠে অ্যাপোক্লিপস। তাহলে সিরিজে কেমন ভাবে দেখাবে? চান্স একটু হলেও আছে রামাটাটের, কারণ ক্যাংকে স্টুডিও বাদ দেয়নি, দিয়েছে তার অ্যাক্টর জনাথন মেজরকে। আর আমরা অ্যান্টম্যান 3 পোস্ট ক্রেডিট সিনে রামাটাটকেও দেখেছি। আর এক্সম্যান 97 এর এই সিনে সেই সময়ের মানে 3000 বিসিতে থাকা মিশরীয় রাজা বা তাদের ফেরোর সৈন্যদেরও দেখি, যাদের বিরুদ্ধে এক্সম্যান ও এন সাবানুর লড়াই করে। আর হতেই পারে এই সৈন্যরা রামাটাটের সৈন্য। তখন রামাটাট রাজত্ব করছে প্রাচীন মিশরে, কারণ সময়টা তো সেই 3000 বিসি। এমনকি এক্সম্যান পুরনো অ্যানিমেশন সিরিজের 4 নম্বর সিজনে আমরা এই রামাটাট মানে ক্যাং এর আর এক ভেরিয়েন্টকে দেখি, যার নাম ইমর্টাস। তাই এখানে রামাটাটকে দেখালে আমি তো আশ্চর্য হব না। এবার তাহলে সিজন 2তে আমাদের অ্যাপোক্লিপস ও রামাটাটের মধ্যে ঝামেলা ও মারামারি দেখাবে। আর এদিকে এক্সম্যানরা এন সাবানুরকে ভালোর পথে আনার চেষ্টা করবে, যাতে ভবিষ্যতে মানে 20th সেঞ্চুরিতে সে অ্যাপোক্লিপস হয়ে পাকামো না করে। এখন যখন আসবে তখনই দেখা যাবে। এবার ভবিষ্যতে নজর দিই। কিছু এক্সম্যান তাদের তো আমরা অতীতে দেখতে পেলাম, কিন্তু সাইক্লোপ ও জিন গিয়ে পড়েছে সুদূর ভবিষ্যতে 3960 এডিতে, 3960 এডি। সেখানে তাদের সাক্ষাৎ হয় অ্যাসকানি দলের সাথে। আর এখানে আমরা মাদার অ্যাসকানিকেও দেখি, যে অবশ্যই এই দলের লিডার। এর ব্যাপারে ডিটেলে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, মানে এই ক্ল্যান অ্যাসকানি ও মাদার অ্যাসকানির ব্যাপারে। এখানে জিনো স্কট তাদের ছেলে নেথানকেও দেখতে পায়, যে এখানে ছোট বালক মাত্র। এখানে একটা চান্স যেটা সময় জিনো স্কটকে দিয়েছে তাদের ছেলের সঙ্গে সময় কাটানোর জন্য। সঙ্গে সঙ্গে অ্যাসকানির দলের মধ্যে একজন নেথানকে খুঁজে পায়, আর তারপর তারা তার দেখাশোনা করে, আর নেথান হয়ে ওঠে টাইম ট্রাভেলার ফ্রিডম ফাইটার। এখানে হতে পারে 1994 আসা কমিক্স দ্য অ্যাডভেঞ্চার অফ সাইক্লপ অ্যান্ড ফিনিক্সের কিছু স্টোরি লাইনকে অ্যাডাপ্ট করতে পারে। আর অ্যাপোক্লিপসকে ধ্বংস করতেই এই ক্ল্যান অ্যাসকানির ভূমিকাও আছে, আর তাই সিজন 2তে আমরা এই ক্ল্যানকে ভূমিকা পালন করতে তো দেখবই। এবার বাকি এক্সম্যান ও উলভারিনের ব্যাপারে কথা বলে নিই। এপিসোড 9-এ ম্যাগনিটো উলভারিনের সমস্ত অ্যাডামেন্টিয়াম বের করে তাকে গুরুতর আহত করে দেয়। ফলে এপিসোড 10-এ আমরা উলভারিনকে অ্যাকশন ফর্মে দেখিনি, তাকে দেখেছি অসুস্থ আর তার চিকিৎসা চলছে। আর যখন অ্যাস্ট্রয়েড এম ব্লাস্ট হয় তখন নিচে আমরা জুবলি রবার্টো ফোর্জকে দেখি, কিন্তু সেই অ্যাস্ট্রয়েড এম এর মধ্যে জেটের ভেতর উলভারিন ও মর্ফ ছিল, আর শেষ পর্যন্ত স্ট্রমও সেখানে যায়। এবার মর্ফ, স্ট্রম ও উলভারিন কোন সময়ে গিয়ে পড়েছে সেটা আমাদের দেখানো হয়নি, তাই ধরা যেতেই পারে তারা হয়তো 3000 বিসিতে রামাটাটের কাছে বন্দি আছে। জাস্ট ধারণা এটা আমার। আর যখন উলভারিন হিল করে নেবে নিজেকে, তার অ্যাডামেন্টিয়াম ক্লর বদলে পাবে হাড়ের ক্ল, আর তাই এটা সেন্স দাঁড়াবে যদি সে প্রাচীন মিশরে থাকে। কিন্তু যেহেতু এই তিনজনকে দেখানো হয়নি, এটাই বড় রহস্য বানিয়ে রেখে দেয় সিজন 2 এর জন্য। যদি কমিক্সকে ফলো করি তো উলভারিন এক্সম্যান থেকে অনেক দূরে চলে যাবে, রেস্ট নেবে এই এক্সম্যানদের লাইফ থেকে। আর এই সময় সে লেডি ডেড স্ট্রাইক ও সাইবার টাইপ ভিলেনদের সঙ্গে সংঘর্ষ করবে। যদিও কিছু দেখায়নি, তাই যাই বলবো সবই থিওরি। এই হলো এন্ডিং। এবার পোস্ট ক্রেডিট সিনের ব্যাপারে কথা বলি। তো আমরা দেখি বর্তমানে জেনোসা সবকিছু তছনছ হয়ে আছে, কারণ সেন্টিনারা আক্রমণ করেছিল এপিসোড 5-এ। সেখানে গ্যাম্বিটের কার্ডটি একজন তুলে নেয়, আর সে হচ্ছে অ্যাপোক্লিপস, যেটা ভবিষ্যতের কাহিনীকে সেট আপ করে। এবার এখানে অনেক কিছুই হতে পারে বর্তমানে অ্যাপোক্লিপস জেগে গেছে, আর সে হয়তো গ্যাম্বিটকে বাঁচিয়ে নেবে আর তাকে নিজের হর্সম্যান বানাবে, যেমনটা আমরা তাকে নিজের 4 হর্সম্যানের সাথে মুভিজ দেখেছি। আর কমিক্সেও মৃত মিউট্যান্টদের ফিরিয়ে আনা হয়েছে। সাথে সাথে অ্যাপোক্লিপসের কাছে অ্যাডভান্স সেন্টিনেলস টেকনোলজিও আছে। এতটুকুতে তো এটা বলা চলে যে সিজন 2তে অ্যাপোক্লিপসকে মেন ভিলেন রাখবে, যেখানে তার অতীত মানে অরিজিন দেখাবে, বর্তমানে তাকে দেখাবে, আর তার ফলে ভবিষ্যতে যা হয়েছে সেটা ভবিষ্যতেও দেখানো হবে। এনিথিং ইজ পসিবল। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিওতে ব্যাস এতটুকুই। আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখুন, আর যদি আমি কিছু মিস করেছি তো সেটা অবশ্যই মেনশন করে দেবেন। আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।